আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হলো রোজার, খেতে নামিনি কেন আজ? কিছু কি হয়েছে নাকি শরীর খারাপ? ওর তো আবার মাইগ্রেনের সমস্যা আছে। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, নিজের সমস্যার কথা মুখ ফুটে কাউকে বলে না। আর ওকে দেখলেই তো পালিয়ে বেড়ায়, রাগ দেখায়, ক্যাটক্যাট করে এক গাদা উপদেশ শুনিয়ে দেয়। এক কথায় ওকে নিয়ে দুদণ্ড ভাবেও না নিষ্ঠুর রোজানোটা। কেন যে ওর জন্যই মন মস্তিষ্ক আজকাল উত্তপ্ত হয়ে থাকে জানে না আদৃশ। অনুভূতিগুলোর যন্ত্রণায় বেঁচে থাকাটাই যেন অর্থহীন মনে হয় ওর। প্রতিটি নিঃশ্বাসে অনুভবে মায়াবী রমণীটাই ওর রন্ধ্রে রন্ধ্রে বাস করে। কিন্তু যার জন্য এসব কিছু অনুভব করে, হয়তো সে মেয়েটার অনুভবের মধ্যে আদৃশ নেই। মনে মনে রাগ হয় ওর, কিন্তু রাগ হলেও সেই মুহূর্তে সামলে নিল নিজেকে। পাশে রাখা ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে রিজভিকে জিজ্ঞেস করলো, কোনো প্রবলেম হলে ভনিতা না করে যে কাউকে জানাবে। আজ রাতটা আমাদের বাসায় কাটিয়ে যাও। তোমার কোনো প্রবলেম আছে? রিজভি ব্যস্ত কণ্ঠে বলল, আজ না, কাজের প্রেশার ইদানি খুব বেশি। কাল সকালে অফিসে ছুটতে হবে, সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টিও কনফার্ম করতে হবে। তাছাড়া রিজভি আর কিছু বলতে নিলেই ঈশা নেহার গায়ে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে, নেহা আপু, তুমি কিছু বলো। আজ থেকে যাক না আমাদের সদ্য হবু দুলাভাই। ঈশার বেসামাল কথাবার্তায় নেহা লজ্জায় মাথা নুইয়ে ফেলল। রিজভি আর চোখে সেটা লক্ষ্য করেই অমায়িক হেসে পড়ল। হ্যাঁ, এখনো হবই। পুরোপুরি দুলাভাই হয়ে যেদিন হয়ে যাব, সেদিন থেকেই শ্বশুরবাড়ির উপর পরিপূর্ণ অধিকার পেয়ে যাব। তখন থেকে যাওয়ার জন্য জোর করতে হবে না। থাকবো, গল্প করবো, আড্ডা দেবো সবার সাথে। ওটাই থাকার উপযুক্ত সময়। বাই দা ওয়ে, আমার আরেক শালিকে তো এখনো দেখতে পেলাম না। পাশ থেকে ইমতিও কথায় সায় মিলিয়ে বলল, তাই তো। সুহানা শেখ মুখ গোছ করে সেখান হতে চলে গেলেন। অসহ্য লাগছে তার। ফিহার খাওয়া শেষ পথে রোজাকে ডাকার জন্য চেয়ার ছেড়ে উঠতে নিলেই আদৃশ গম্ভীর স্বরে বলে, তুই বস, খাওয়া ছেড়ে ওঠার প্রয়োজন নেই। তাছাড়া আমি তো এখন ওপরেই যাচ্ছি, ডেকে দেব, আসছি। একথা বলে আদৃশ সেখান থেকে চলে আসে। দোতলায় উঠে রোজার ঘরের দিকে পা বাড়ায়। দুবার নক করার পরে কারো সারা শব্দ না পেয়ে দরজা ঠেলতেই পূর্ণরূপে দরজাটা খুলে যায়। আদৃশ ভেতরে ঢুকে রোজাকে দেখতে পায় না। পা বাড়ায় ব্যালকনির দিকে। রোজা মগ্ন ছিল নিজের চিন্তার জগতে। নিজের পেছনে আকস্মিক কারোর অস্তিত্ব টের পেয়ে পিছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা খায়। নিজেকে সামলে সামনে তাকাতেই লম্বাটে এক সুদর্শন পুরুষের চোখের গভীরে হারিয়ে যায়। পরক্ষণেই রাগ মাথায় চড়ে বসে, চোখের দৃষ্টিতে ঘৃণা। দুহাত একসাথে করে এক ধাক্কা দিয়ে আদৃশকে সরিয়ে দেয়। হন্তদন্ত হয়ে রুমে ছুটে আসে। দরজার কাছে দাঁড়িয়ে জোরালো গলায় বলে, রুমে আসুন এবং এই ঘর থেকে বেরিয়ে যান। আদৃশ রুমে এসে অবাক হয়ে বলে, রাগার মতো কিছু করেছি কি? জানি না। খেতে যাওনি কেন? রোজা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। সেভাবে থেকেই কর্কশ কণ্ঠে বলল, আপনাকে বলতে হবে? আদৃশ শান্ত থাকার চেষ্টা করে বলল, নিচে সবাই অপেক্ষা করছে তোমার জন্য, ওদিকে ফিরে আছো কেন? আমার দিকে ঘোরো। রোজা ব্যগ্র কণ্ঠে বলে ওঠেন, আপনার মুখ দর্শন চাই না আমি কখনো। আদৃশ আহত হয়, জলজল করে ওঠে রক্তিম চোখ ছোড়া। তবুও শান্ত গলায় বলে, কি করেছি আমি? এভাবে কথা বলছো কেন? রাগে টকবক করছে রোজা। আদৃশের কথা শুনে যে কেউই ওকে নিরীহ ভাববে, কিন্তু লোকটা তা নয়। এতদিন চুপ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে, কিন্তু আজ ওকে বলতেই হবে কিছু শক্তপোক্ত কথা। রোজার ধৈর্যের সীমারেখা অতিক্রম করে জিজ্ঞেস করলো, মিস্টার আদৃশ, আপনি কি করেছেন জানতে চান? আদৃশ দৃঢ় গলায় বলল, অবশ্যই। রোজা দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো, সেই প্রথম থেকে স্পাইয়ের মতো আমার পিছু লেগে আছেন। ভালোবাসার কথা বলে বলে প্রতিনিয়ত আমার মাথা খাচ্ছেন। যখন আপনার প্রস্তাবে রাজি হচ্ছি না, তখন মানুষকে দিয়ে আমাকে অপমান করেছেন, নিজেও হ্যারাস করেছেন। আপনি সারাক্ষণ বোঝাতে চান না যে আমার প্রতি আপনার আলাদা অনুভূতি আছে। আসলে সেসব মিথ্যে। বিন্দু মাত্র শ্রদ্ধা বোধ থাকলে এই অন্যায় কাজটা করতে পারতেন না। ওপরে ওপরে যতই ভালো সাজার অভিনয় করুন না কেন, আপনার মতো নিচু মন মানসিকতার জঘন্য লোক আমি দুটো দেখিনি।
আপনি আমার ওপর নিজের কর্তৃত্ব অধিকার ফলান সবসময় অন্যায়ভাবে, যেটা আমার মোটেও পছন্দ নয়। সেজন্য আপনাকে যথেষ্ট এড়িয়ে চলতে চাই, কিন্তু আপনি সেসব গ্রাহ্যই করেন না। নিজের মর্জি মতো চলেন, আর সবার চোখে আমাকে খারাপ, লোভী, স্বার্থপর প্রমাণ করছেন। খুব বড় অন্যায় করেছেন, কোনোদিন মাফ করব না আমি। এই বাড়িতে থাকতে আসাটাই আমার পাপ হয়েছে। আপনি হীরার পেছনেই ছুটুন। সামান্য সোনার সাথে হীরাকে মানায় নাকি? জানতে চান না যে সবসময় আমি আপনার প্রতি ভালোবাসা অনুভব করি কিনা? আজ বলতে বাধ্য হচ্ছি, আপনার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। আপনাকে নিয়ে কিছু অনুভব করি না আমি। তাই এসব বন্ধ করুন, আমাকে মুক্তি দিন অসহ্য যন্ত্রণা থেকে, দয়া করুন। আদেশের চোয়াল শক্ত হয়ে এলো। রোজার কথাগুলো তখন ক্রিয়ার ন্যায় বক্ষপিঞ্জর পুড়াচ্ছে। চোখের কোণে জলরাশি জমা হয়েছে। এতদিন পরেও রোজার মনের কোথাও জায়গা নিতে পারেনি সে। কিছুই অনুভব করে না, অথচ অনুভবের অনুভূতির যন্ত্রণায় কাতর সে। রোজার শক্ত কথাগুলোর বিপরীতে আত্রিশ রেগে ওকে টেবিলের সাথে ঠেসে ধরল। কানের কাছে মুখ নিয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলল, কিছু অনুভব করো না? কিচ্ছু না? এতদিন সব অনুভূতি অপাত্রে দান করেছি। আহ, কি বোকা আমি! আগে বোঝা উচিত ছিল তোমার মতো পাষাণী হৃদয় কখনো গলবে না। ভুল আমি। বারবার অন্যায় অন্যায় করেছি বলছো যে। কি অন্যায় করেছি আমি যে ঘৃণার চোখে তাকাচ্ছ? কি করেছি? আদেশের ব্যবহারে হতভম্ব রোজার গাল বেয়ে পানি পড়ছে। রোজা এই প্রথম আদেশের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, জোর জবরদস্তি করার স্বভাবটা আজও গেল না। আমাকে জিজ্ঞেস না করে নিজেকে নিজেই প্রশ্ন করুন মিস্টার অদৃশ। কথাটুকু শেষ করার পরেও আত্রিশ ছাড়ল না রোজাকে। প্রেয়সীর চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেয়ে জ্বলে পুড়ে যাচ্ছে মন। মস্তিষ্ক ঘোলাটে হয়ে নষ্ট রূপ ধারণ করতে চাইছে। ঠিক সেই সময় অভাবনীয় একটি কাণ্ড করে বসল আত্রিশ। রোজার মাথার পেছনে বাহাতটি দিয়ে চেপে ধরে ওর মুখটা সামনে নিয়ে আসলো। রোজার ওষ্ঠ চোরাই আচমকা কামড়ে ধরল আত্রিশ। হতভম্ব রোজা নিজেকে ছাড়ানোর জন্য ওকে কিল ঘুষি মারতে থাকলেও নিজের একান্তে করা কাজটি থেকে সরে আসেনি আত্রিশ। কামড়ের দাপটে রোজার যখন মনে হলো সে জ্ঞান হারাবে, তখনই বিষাক্ত কামড়গুলো সিক্ত হলো অন্যরকম অনুভূতির ছোঁয়ায়। এক তৃষ্ণার্ত প্রেমিকের ওষ্ঠ চুমুতে নিজেকে হারিয়ে ফেলল রোজা। ওর চোখের পানি দেখেও সরেনি আত্রিশ। নিজের কার্যটুকু শেষ করে মাথা উঁচিয়ে রোজার কপালে কপাল ঠেকিয়ে রাগে জর্জরিত কণ্ঠে বলল, অকারণে দোষারোপ করে চলেছ আমাকে, যেখানে জানি না আমার দোষটা কোথায়। কিন্তু আজ, এক্ষুনি, এই মুহূর্তে আমার সব অনুভূতিকে মেরে ফেললাম। আর কখনো আদৃশ কাউকে চাইবে না, কারো অনুভবে সিক্ত হবে না, পাগল প্রেমিকের ন্যায় ছুটে যাবে না। মুক্তি দিয়ে দিলাম তোমাকে। প্রতিনিয়ত দহনে পুড়ে মরবে, কারোর দীর্ঘশ্বাসের কারণ হবে। আমার সম্পত্তির অধিকার বুঝে নিতে জানলেও আর কখনো চাইব না তোমাকে, কখনো না, কোনো দিন না। ত্রাসিত শঙ্কিত রোজা বোবা বনে গেল। আত্রিশ ওর দুই বাহু ছেড়ে দিতেই কয়েক কদম পিছিয়ে গেল রোজা। আত্রিশ ওর না প্রেমিক না স্বামী, অথচ আজ অচেনা অনুভূতির প্রকাশ ঘটিয়েছে সে। ততক্ষণে আত্রিশ ঘর ছেড়ে বেরিয়ে গেছে। বাড়ির লোকজন নিচে কাজে ব্যস্ত থাকায় দোতলার এক কোণের ঘরটিতে কী কাণ্ড ঘটে গেছে ঘ্রণাক্ষরেও টের পায়নি। বিস্মিত রোজা ধীর পায়ে হেঁটে দরজাটা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। কোনো পুরুষের ছোঁয়া ওর ঠোঁটে লেগে আছে ভাবতেই নিজের চুল খামচে ধরল। দুহাত দিয়ে পাগলের মতো ঘষতে লাগলো ঠোঁট জোড়া। রাখবে না সে আত্রিশের মতো কোনো বেপরোয়া মানুষের ছোঁয়া, কোনো অনুভূতি। রোজা উদ্ভ্রান্তের ন্যায় ওষ্ঠছোড়া ঘষতে থাকে। একসময় চামড়া ছিলে রক্ত বেরিয়ে আসে। ভাবান্তর হয় না রোজার। নিজের কার্যে সফল হওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ফলস্বরূপ কামড়ের দাগগুলো আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ফর্সা মুখশ্রীতে। ব্যর্থ রোজা কাঁদতে কাঁদতে মেঝেতেই ঘুমিয়ে পড়ল এক সময়। সত্যি সে চলে যাবে এই লোকটার ছায়া থেকে। ভালোবাসাকে ভালো রাখতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো আসল ভালোবাসা। রোজা যদি নিচে থেকে ভালো করে বুঝিয়ে আত্রিশকে বলতো, তাহলে হয়তো আত্রিশ ওকে মুক্তি দিয়েই দিত।
ওর কাছে সবার আগে প্রিয় মানুষটির ভালো থাকাটা নির্ভর করে। আত্রিশ জানতো এত সহজে রোজার মনে জায়গা করে নেওয়া সম্ভব নয়, তবুও সময় দিয়েছিল। পাশাপাশি নিজে যতটা পারে রোজার খেয়াল রেখেছে। কিন্তু আজ যখন রোজা আত্রিশের ভালোবাসাকে অপমান করেছে, ওর টুকরো টুকরো অনুভূতিকে ছোট করেছে, তখন আর নিজেকে সামলাতে পারেনি। বেদনার্থ হৃদয়ে যখন বারান্দার জানালাটার কাছের টুকরো ওর হাতে ঢুকে কেটে গিয়েছিল, বেধড়ক শব্দে ঘুম থেকে জেগে গিয়েছিল রোজা। ভয়ার্থ চেহারা নিয়ে ব্যালকনিতে ছুটে আসে রোজা। তখনই পাশের ব্যালকনিতে ঘটে যাওয়া দুর্ঘটনার সাক্ষী হয় সে। রক্তাক্ত হাতটির দিকে তাকিয়ে আতকে ওঠে। আত্রিশ তখনও নির্বিকার, রক্ত চুইয়ে পড়ছিল। রোজার কাছে অভিনয় মনে হচ্ছিল, কিন্তু ও ভুল ছিল। যখনই আসল ঘটনা ধরতে পারল, তখনই ছুটে গিয়েছিল আত্রিশের ঘরে নিচে থেকে। প্রথমবারের মতো, যদিও খানিক আগের ঘটনা ওর মস্তিষ্কে ছিল, কিন্তু লোকটার বিপদে এগিয়ে যাওয়াটাই বেশি প্রয়োজন বলে মনে হলো ওর। এক গাদা কথা শুনিয়ে আত্রিশের হাতে ব্যান্ডেজও করে দিয়েছে রোজা। আত্রিশ বিরক্তি করেনি, একটা শব্দ ব্যয় করেনি। ঘর থেকে বেরিয়ে আসার সময় শুধু কম্পিত কণ্ঠে বলেছিল, তুমি আমাকে ভালোবাসোনি রোজানু? রোজার পা আটকে এসেছিল। মাথা নাড়িয়ে শুধু বলল, ভালোবাসিনি। আত্রিশের গম্ভীর কণ্ঠ। তবে এলে কেন? রোজা তাচ্ছিল্য করে বলল, আমি তো আপনাদের মতো নির্দয় নই। যাদের বাড়িতে থাকছি, পড়ছি, অন্ন ধ্বংস করছি, তাদের বিপদে এগিয়ে আসবো না। এতটা অকৃতজ্ঞ মনে করবেন না। আত্রিশ বাঁকা হেসে বলল, সবার প্রতি এত কৃতজ্ঞতা তোমার? আমার প্রতিও? না, বিবেচনা বোধ থেকেই ছুটে এসছি, অন্য কিছু ভেবে নেবেন না। আত্রিশ হেসে উঠল। তোমার কাছে আমার অপরাধটা ঠিক কি জানা নেই। আমার জানা মতে সজ্ঞানে তোমার সাথে কোনো অন্যায় করিনি আমি। জানি না কে তোমাকে কি বলে কান ভাঙানি দিয়েছে। এতদিন আমাদের বাড়িতে থেকেও যখন আমার প্রতি সামান্য বিশ্বাস রাখতে পারলে না, সেখানে ভালোবাসা শব্দটি তো বেমানান রোজানু। তারপর আত্রিশ একটু থেমে হাত থেকে ব্যান্ডেজটা খুলে ছুঁড়ে মারল মেঝেতে। রোজাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলল, কখনো আসবে না আমার কাছে। আমি তোমাকে ভুলতে চাই। প্রায় সবার জীবনেই কোনো না কোনো সময় ভালোবাসা এসে উকি দেয়। ভালোবাসার অনুভূতি চিরন্তন। স্থান, কাল, পাত্র ভেদে ভালোবাসা শব্দটির অনুভূতি একই রকম হয়। হঠাৎ হঠাৎ মনে জেগে ওঠা এক টুকরো সুখানুভূতি, আনন্দ, অস্থিরতা। সময়ে অসময়ে রাত বেরেতে প্রিয় মানুষটির কথা মনে পড়লেই নিজের অজান্তে মুখবিহ্বরে চলকে ওঠে একরাশ রক্তিম আভা। লজ্জা, ভয়, আনন্দ আর সুখ নিয়েই তো অনুভূতি। আর অনুভূতিটা যেখানে প্রগাঢ় হয়, সেখানেই তো জন্ম নেয় ভালোবাসা নামক 4 অক্ষরের একটি শব্দ। প্রেম হয়ে যায় মনের অগোচরে, অজান্তেই। রাগ, ঘৃণা, লজ্জা, অপমান থেকে প্রেমের অনুভূতি সজাগ হয়। প্রেমের সুখের সাথে সাথে বেদনাও থেকে যায়। আত্রিশের ঘর থেকে ফিরে আসার পর বুকের মধ্যে চিনচিনে এক ধরনের ব্যথা অনুভূতি হচ্ছিল রোজার। সেটা কি বুঝতে পারছে না। আত্রিশের প্রতিটি কথার গভীরে গিয়ে ভেবেছে রোজা। আত্রিশ একটু ডেসপারেট, কিন্তু একজন বিচক্ষণ ছেলে। সে নিজের ফুপুর কাছে গিয়ে রোজার নামে উল্টোপাল্টা কথা বলেছে। এটা অবাস্তব মনে হলো রোজার। তাহলে সত্যি কি ও আত্রিশকে ভুল ভেবেছে? অজান্তেই মনের ভেতর খচখচ করতে লাগলো রোজার। ঘটনাক্রমে সেদিন রাতে ঈশা আর নেহাকে সুহানা শেখ নিজের সাথে নিয়ে দোতলার অন্য আরেকটি কামরাতে ঘুমান। ফিহা থাকে রোজার সঙ্গে, কিন্তু সে ঘৃণাক্ষরেও টের পায়নি রোজার মনোভাব। রাতে অবশ্য খেয়াল করেছিল রোজার মন খারাপ। জিজ্ঞেস করলেও বেশিদিন উত্তর দেয়নি রোজা। ফিহাও সেজন্য আর ওকে ঘাটায়নি। এঙ্গেজমেন্টের আয়োজনে অধিক কাজ করতে হয়েছে ওকে। সেজন্য বিছানায় শুয়ে পড়া মাত্রই গভীর ঘুমে ডুবে যায়। রোজা এই বাড়ি ছেড়ে চলে গেল ভোরের আলো ফোটা মাত্রই। বাড়ির সবাই ঘুম থেকে জাগার আগেই। যাওয়ার আগে উৎস নিজের সাধ্যমতো বোনকে বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আতিশের সাথে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটে যাওয়ার পর রোজা ভীষণভাবে ভেঙে পড়েছিল।
তাই আর এই বাড়িতে একটি মুহূর্ত কাটাতে ওর মন সায় দেয়নি। পাছে লোকটা যদি বাড়িতে অশান্তি করে বসে, তাহলে তো রোজা কাউকে মুখ দেখাতে পারবে না। তাই বাড়ির সদস্যরা ঘুমে বিভোর থাকা অবস্থায় সে উৎসকে নিয়ে রওনা হয়ে যায়। রোজা যে ভোরবেলা কখন বেরিয়ে গেল একটুও টের পায়নি ফিহা। সকালবেলা যখন নাস্তার টেবিলে কেউ রোজাকে দেখতে পেল না, সবাই খুব অবাক হলো। ঘর তোর, ছাদ, বাগান, বাড়ির বাইরে সব জায়গায় খোঁজ করেও রোজাকে পেল না। ঘরে গিয়ে ফিহাকে ঘুমন্ত অবস্থায় দেখে নেহা জোর গলায় ডেকে উঠল ও। ঘুমু ঘুমু চোখ মেলতেই রোজার নিখোঁজ হওয়ার খবরটি শুনল ও। পরক্ষণেই নিদ্রা কেটে গেল ওর। নিজেদের ঘরটিতে চোখ বুলিয়ে রোজার জিনিসপত্র খুঁজল, কিন্তু বইপত্র, পোশাক সব কিছুই উধাও দেখে সবাই ভরকে গেল। ফিহা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল, বাগানের ছাদে দেখেছো? ভালো করে দেখেছো তো? নেহা হতাশ কণ্ঠে বলল। সব জায়গায় দেখেছি, কোথাও নেই। ফিহা চিন্তিত মুখে বলল। বলো কি, গেল কোথায় তাহলে? নেহার হাত পা টেনশনে কাঁপছে। আমার কিন্তু অনেক চিন্তা হচ্ছে। ফিহা জবাবে বলল, কাল আমরা কত আনন্দ করলাম। রোজা কিন্তু অ্যাটেন্ডই করেনি, ইনফ্যাক্ট নিচে অবধি নামেনি। রাতে যখন ঘুমাতে এলাম তখন ওকে মন মরা দেখাচ্ছিল। কারণ জিজ্ঞেস করার পরেও কিছু বলেনি। অগত্যা হাল ছেড়ে দিই। আমি অনেক ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। রোজা আমার পাশে ঘুমিয়েছিল, কিন্তু কখন যে উঠে বেরিয়ে গেল আমি তো টেরই পাইনি। ঈশা গালে হাত দিয়ে বলল। কোথায় খুঁজবো ওকে? ফিহা জিজ্ঞেস করল। ফোন করেছিলে? ফোন সুইচ অফ। আমি তো কিছুই বুঝতে পারছি না। উৎস ভাইয়াকে জানিয়েছো? ভাইয়া কিছু তো করতে পারতো। নেহা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ভাইয়া বাসায় নেই, জানেও না, বোধহয় জগিং করতে বেরিয়েছে। ফোন নট রিচেবল। এমন সময় সুহানা শেখ ঘরে ঢুকলেন। ওদের শেষ কথাবার্তা কিছু তার কানে যেতেই ফোন কেটে তাচ্ছিল্য করে বললেন, গিয়ে দেখো কোনো ছেলেপুলের সঙ্গে পালিয়ে গেল নাকি। গ্রামের মেয়েরা হঠাৎ শহরে আসলে যা হয় আর কি। চাকচিকময় শহরে বাস করতে করতে ওদের নজরে পড়ে বড়লোক ছেলেপুলে। আর একটু রূপ যৌবন থাকলে তো কথাই নেই, সবাইকে রূপে মুগ্ধ করে কথার জাদুতে মন গলিয়ে ফেলে। ওই মেয়ের তো পরীর রূপ, চরিত্র কেমন হবে আন্দাজ করা যায়। ফুপুর মুখে রোজার সম্বন্ধে কটু কথা শুনে ফিহার মাথায় রক্ত টকবক করতে লাগলো। চড়া গলায় বলে উঠল, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি সবাইকে এক পাল্লায় মাপতে যেও না ফুফি। রোজার মতো ভালো ভদ্র মেয়েকে নিয়ে এসব লাগামহীন কথা বললে আমি কিন্তু চুপ করে থাকবো না। তোমার কিন্তু সেসব শুনতে ভালো লাগবে না। ঠোটকাটা হিসেবে আমার কিন্তু বদনামি আছে। তাছাড়া গ্রামের মেয়েদের নিয়ে যে পিএইচডি করে বসে আছো, তা তুমি শহরে বসবাস করেও এমন নিচু চিন্তাধারা কিভাবে নিজের মনের মধ্যে পোষণ করো? ফিহা ছোটবেলা থেকেই একটু প্রতিবাদী মনোভাব পোষণ করে। সেজন্য অন্যদের যেমন তিনি খুব ভালোবাসেন, ঠিক ততটাই অপছন্দ করেন ফিহাকে। মেয়েদের এত ঠোটকাটা হলে চলে নাকি? বেয়াদব অসভ্য কোথাকার। সুহানা শেখ গর্জে উঠে বললেন, ভুলে যাস না সম্পর্কে আমি তোর গুরুজন, তোর ফুপু হই। এত ছাপাই গাইছিস, গিয়ে দেখ কোন কীর্তি ঘটিয়ে বসে আছে। ফিহা নিচের রাগ সামলালো। এখন মাথা গরম করা ঠিক হবে না। আগে রোজের খোঁজ নেই। নিজের চোখ দুটো বন্ধ করে বড় করে দম নিয়ে শক্ত গলায় বলল, সে তো দেখবই, তবে তুমি এত ভবিষ্যৎবাণী করছো কেন সেটাই আমি বুঝতে পারছি না। তোমার কি পছন্দ নয় রোজাকে? সুহানা শেখ কথাটি অতি সন্তর্পণে এড়িয়ে গিয়ে বললেন, আমার পছন্দে অপছন্দে কার কি এসে যায়, তবে তোর বোনটাকে আমার তেমন সুবিধার মনে হয়নি। লোভ। ঈশা মায়ের কথাবার্তায় বেশ লজ্জিত বোধ করলো। রোজা যে খুব ভালো একটা মেয়ে বোঝাই যায়। মায়ের কাছ থেকে এরকম লাগামহীন কটূক্তি সে আশা করেনি। একে তো বাড়ির সবাই চিন্তায় অস্থির, তার মধ্যে সুহানা শেখের অবান্তর কথায় সে বিরক্ত। মায়ের দিকে কড়া সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করল ঈশা। সুহানা শেখ চুপ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। রোষাগ্নি দৃষ্টিতে ফিহাকে এক পলক দেখে নিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে নেহার মাথা কাজ করছে না। তার মধ্যে ফিহা আর ফুপুর ঝামেলাটা অসহ্য লাগছে। ব্যতিব্যস্ত কণ্ঠে সে বলল,
ফিহা দয়া করে তোরা চুপ কর, বাড়ি থেকে একটা মেয়ে উঠাও আর তোরা এখানে কথা কাটাকাটি করছিস। এবার খালামণিকে কি জবাব দেব? নিচে তো আম্মু রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। ফিহা বিষণ্ণ মুখে বলল। চলো নিচে যাই। হঠাৎই ঈশা বলে উঠল। আদৃশ ভাইয়াকে একবার জানালে হতো না? খোঁজ টোজ নিয়ে দেখতো। ফিহা চট করে ওর দিকে ফিরে তাকালো, বলল, ঠিক বলেছিস তো, উৎস ভাইয়া কখন ফিরবে কে জানে। আদৃশ ভাইয়াকেই দেখছি জানাতে হবে ব্যাপারটা। ভাইয়া কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি। ফিহা গায়ের ওড়নাটা ঠিক করে ঘর থেকে এক ছুটে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আদৃশ ভাইয়াকে বলে কিছু একটা করছি, তোমরা নিচে যাও। সারা রাত ঘুম আসেনি আদৃশের চোখের পাতায়। ভোর রাতের দিকে কখন সে চোখ দুটো লেগে এসেছিল টের পায়নি। বিছানায় এলোমেলোভাবে শুয়ে ঘুমে মগ্ন সে। ব্যালকনির খোলা দরজা দিয়ে সকালের মিষ্টি রোদ বিছিয়ে পড়েছে ওর বিছানার এক অংশে। মেঝের কার্পেটে শীতল উষ্ণ আবহাওয়া, চারিদিকে ফুরফুরে হাওয়া বইছে। পাখিদের আনাগোনায় মুখরিত ব্যালকনি। সদ্য ফোটা গোলাপের সুগন্ধে ভুরভুর করে ভাসছিল আদৃশের ঘরটা। হন্ততন্ত ফিহা যখন দ্রুত পদে ওর ঘরে এসে দরজায় টোকা দিতেই পুরো দরজাটাই খুলে গেল। ইতস্তত করে ঘরের ভিতর সামান্য উকি দিয়ে ঘুমন্ত আদৃশকে দেখে পা বাড়ায় রুমের ভিতর। ডাকবে কি ডাকবে না ভেবেই গলা খাকারি দেয় ফিহা। তারপর উচ্চাটন কণ্ঠে একটু জোরেই জিজ্ঞেস করে ওঠে, ভাইয়া, এই ভাইয়া, তুমি কি ঘুমিয়ে আছো? আদৃশ্যের ঘুম বরাবরই পাতলা। কোনো নারী কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করতেই ঘোর কাটে ওর। ফিহার উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেয়ে পিটপিট করে তাকানোর চেষ্টা করে। আলস্যে ভঙ্গিতে হাতের তালুতে ভর দিয়ে বিছানায় উঠে বসার চেষ্টা করতেই কাটা জায়গায় ব্যথার মুখটা বিকৃত হয়ে উঠল। ফিহা জুহুরির চোখে ওর বিকৃত মুখভঙ্গি লক্ষ্য করল। অতি সূক্ষ্মভাবে বাম হাতের তালুতে শুকিয়ে থাকা রক্ত দেখতে পেয়েই আতকে উঠে বলল, এ কি করে কাটলো? আদৃশ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, কিছু না, তুই কি বলতে এসেছিস? ফিহা কিঞ্চিত রাগ নিয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তোমার হাত কিভাবে কাটলো সেটা বলো আগে। আদৃশ গর্জে উঠে বলল, থাপ্পড় খেতে না চাইলে যেটা বলতে এসেছিস সেটা বল, নয়তো চোখের সামনে থেকে যা। ফিহা থমকে গেল। আদৃশ এত কঠোর ব্যবহার কখনো করেনি ওর সাথে। ভাইয়ের মুড ভালো নেই ভেবে ফিহা হতাশ হয়ে পড়ল। সকাল থেকে রোজাকে পাওয়া যাচ্ছে না। আদৃশ রোজার নামটা শুনে কপালে ভাঁজ ফেলে তাকালো। মানে? সামান্য বিরক্ত হলো আদৃশ। চোখে মুখে সেটা ফুটে উঠল। ব্যগ্র কণ্ঠে সে বলে উঠল, পাওয়া যাচ্ছে না? ভালো করে খুঁজে দেখ, ছাদে টাদে পেয়ে যাবি। বুঝতে পারছো না ভাইয়া, রোজা কোথাও নেই। এমনকি ওর জামা কাপড় বইপত্র কিচ্ছু নেই। কাউকে কিছু বলেও যায়নি। আদৃশ ভ্রু কুঁচকে তাকালো। কথাটা ওর বোধগম্য হচ্ছে না। ফিহা কি বলছে তার অর্থ উদ্ধার করে বিস্মিত হয়ে গেল সে। চোখে মুখে কাঠিন্যতা ছড়িয়ে পড়ল। রাতের করা ব্যবহারটার জন্যই কি রোজা বাড়ি থেকে চলে গেল? আদৃশ ভ্রুচূড়া উঁচিয়ে তাকালো। একা একাই গেল? জানি না। উৎস কোথায়? ওকে গিয়ে বল খুঁজে দেখতে। আমার মন মেজাজ ভালো না। ভাইয়া বাসায় নেই, সেজন্যই তো তোমার কাছে এলাম। আদৃশ তিক্ত কণ্ঠে বলল,